ধরুন, অতীতের সাথে যদি কখনো ভবিষ্যতে দেখা হয়, প্রকৃতির এক বিপরীতে যখন কিছু হয় তখন তার ইতিটা কিভাবে হবে। আমাদের আজকের গল্পে আমরা দেখব একটা মেয়ে হেম রেডিওর মাধ্যমে ভবিষ্যৎ থেকে অতীতের মধ্যে যোগাযোগ করতে পারত। তবে সমস্যা হয় তখন যখন সে টাইম ট্রাভেলের মাধ্যমে একটা মারাত্মক সত্য জানতে পারে। তো চলুন দেখা যাক মেয়েটা শেষ পর্যন্ত কি করতে পারে, নাকি প্রকৃতির কাছে হেরে যাবে দুইজন বিপরীত মেরুর মানুষ। তো গল্পের শুরুতেই আমরা মনি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে একটা হেম রেডিও বের করেছে আর সেটা শেখার জন্য একটা গাইড বইও বের করে। তো হেম রেডিও আগেকার দিনের এমন একটা জিনিস যার মাধ্যমে দুইজন অজ্ঞাত ব্যক্তি একে অপরের সাথে কথা বলতে পারত। সহজ কথায় বললে এটা বর্তমান সময়ের মোবাইল ফোনের মতন, শুধুমাত্র সেটা দিয়ে কোনো ভিডিও কল হয় না। এবার দৃশ্য পরিবর্তন হয় আর আমরা 1999 সালের কুরিয়ার কলেজ দেখতে পাই। বসন্তের শুরু হয়েছে এবং কলেজে নতুন স্টুডেন্টদের আগমন হয়, যেখানে গল্পের মেইন লিড কিম ইয়নকে দেখা যায়। কিম হচ্ছে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট। কিম যখন কলেজে আসে তখন একজন ব্যক্তি চেঁচিয়ে বলে পৃথিবী ধ্বংস হতে আর 1 বছর বাকি আছে। তো কিম এসব বেশি খেয়াল না করে চলে যাচ্ছিল। কিম কলেজে ভর্তি হওয়ার পর 1 বছরের মধ্যে তার পরিবারের অভাবের জন্য তাকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। তাই কিম আবারও কলেজে ভর্তি হয়েছে তার পড়াশোনা সম্পূর্ণ করতে। কিম কলেজে আসার পথে তার সাথে দেখা হয় তার বন্ধু সিয়ংয়ের। সিয়ং বলে, তুই আবারও কলেজে আসায় আমাদের বন্ধুরা খুব খুশি হয়েছে, আর এইবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে 17 জন মেয়েও ভর্তি হয়েছে। কথাতে কিম বেশ সারপ্রাইজড হয়, কারণ এতগুলো মেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আগে কখনো হয়নি। তার উপর হানসল নামের একটা মেয়ে টপ করেছে, আর সে কলেজে না আসার জন্য প্রফেসর টেনশনে আছে। এবার সিয়ং যেহেতু টিম লিডার ছিল, তাই তার দায়িত্বের মধ্যে পড়ে হানসলকে কলেজে নিয়ে আসা। তবে সিয়ং মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায়, আর সে এইসব বিষয়ে খুব কাঁচা। এই জন্য সিয়ং কিমকে রিকোয়েস্ট করে বলে, তুই ভাই প্লিজ হানসলকে বুঝিয়ে কলেজে নিয়ে আয়। তাই কিম কলেজের একটা ফোন বুথ থেকে ভয়েস মেসেজ করে হানসলকে, আর তাকে রিকোয়েস্ট করে সে যেন কলেজে জয়েন করে। কিম এই কাজ শেষ করে ক্লাসে আসে। ক্লাস শেষ করে কিম একটা রিপ্লাই পায় হানসলের থেকে। হানসল বলে, ধন্যবাদ আমাকে খোঁজ করার জন্য। আমার একটা হেল্প চাই তোমার থেকে। আমি স্টুডেন্ট কাউন্সিল বারের সামনে অপেক্ষা করছি। আজ আমি পরে এসেছি একটা পিঙ্ক কালার শার্ট এবং ক্রস বডি ব্যাগ। তো কিম সেখানে এসে এদিকে ওদিকে তাকানোর পর সে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হানসলকে। হানসলও কিমকে দেখে তার দিকে এগিয়ে আসে। কিম তাকে দেখে বলে, তো তুমি কি? হানসল বলে, হ্যাঁ আমি হানসল। তো এই কথা বলার মাঝে তখন একটা গাড়ি এসে পড়ে আর হর্ন বাজাতে শুরু করে। তারপর গাড়িটা যাওয়ার পর আবার হানসল তার পরিচয় দেয়। কিম হানসলকে দেখে যেন এক অন্য দুনিয়ায় চলে গিয়েছে। সে একেবারে থমকে তাকিয়ে থাকে। তার যে কল এসে বেজে যাচ্ছে সেটার পর্যন্ত কোনো হুঁশ নেই। হানসল বলে, তোমার কল আসছে, রিসিভ করো। কিম তারপর বলে, হ্যাঁ হ্যাঁ সরি। কিম কল ধরে আবার কেটে দেয় আর হানসলকে বলে, খুব খুশি হয়েছি তোমার সাথে মিট করে। তুমি একটা হেল্প চাইছিলে, কি বলো? হানসল বলে, হ্যাঁ আসলে আমি কলেজে ওরিয়েন্টেশন মিস করে ফেলেছি, তাই তুমি কি আমাকে একটি কলেজ ক্যাম্পাস সম্পর্কে বলবে, মানে ঘুরে দেখাবে? কিম এক্সাইটেড হয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই, চলো এখনই দেখাচ্ছি। তারপর হানসল আর কিম মিলে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে যায়, সেখানে ঘুরে ফিরে আসে। পরে হানসল দেখে একটা হেম রেডিও, আর সে এটা দেখে বেশ এক্সাইটেড হয়ে যায়। কিম বলে, তুমি কি এটা নিয়ে ইন্টারেস্টেড? হানসল বলে, হ্যাঁ আমি সবসময় চাইতাম এটা একবার হলেও ট্রাই করব। কিং বলে, ও তুমি তো একেবারে সিয়ংয়ের মতন। হানসল বলে, কি? কিং বলে, না তো কিছু না। এরপর হানসল বলে, আচ্ছা নিশ্চিত আমাদের ডিপার্টমেন্টের কেউ হবে যে জানে হেম রেডিও কিভাবে ইউজ করে। কিং বলে, তো কি হবে তাতে? হানসল বলে, তাহলে আমি তার থেকে শিখবো। কেউ কি আছে? কিম বলে, না তো কেউ নেই। যদিও ছিল তার ফ্রেন্ড, কিন্তু কিম মানা করে, কারণ সে হানসলকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। তো আই থিঙ্ক জেলাসি থেকেই বলেনি আর কি। তো রাতে কিম আর হানসল আসে ডিনার করতে। সেখানে একজন সিনিয়র ড্রিঙ্কস করে এসে বলে কিভাবে একটা মেয়ে টপ করতে পারে, আর সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কেন আসলো। কিম তার সিনিয়রকে সামলায়, কারণ সে মাতাল হয়ে যা ইচ্ছে তাই বলছিল। তো যখন সিনিয়র আজে বাজে কথা হানসলকে বলছিল, তখন হানসলও আর থেমে থাকে না, সেও তাকে উচিত জবাব দেয়। এসব দেখে কিম বেশ অবাক হয়, কারণ সে ভেবেছিল হানসল শান্তশিষ্ট মেয়ে। তারপর কিম হানসলকে বাড়ি পৌঁছে দিতে যায়। তখন হানসলকে কিম বলে, সিনিয়ররা আমার মতন স্টুডেন্টদেরকে অপছন্দ করে। হানসল বলে, কেন অপছন্দ করে? আমার কাছে তো তোমার টাইপ খুব পছন্দ। এ কথাটা শুনে কিমের মনে মনে খুব ভালো লাগে। তার তো অটো মুখে হাসি চলে আসে। হানসল বলে, তুমি হাসছো? কিম বলে, আমি
না তো কোথায়। তো যাওয়ার সময় হানসল তাকে বলে আজ রাতে চন্দ্রগ্রহণ দেখতে। কিম তখন আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরে হানসলকে বলে হানসল তুমি আমার সাথে আগামীকাল লাঞ্চ করবে। হানসল বলে লাঞ্চ কে কিনবে? কিম এক্সাইটেড হয়ে বলে আমি তো কিনবো, তুমি শুধু আসলেই হবে। হানসলও হেসে সেখান থেকে চলে যায়। কিমও নিজের অজান্তেই ওখানে দাঁড়িয়ে হাসতে থাকে। তারপর রাতে কিম তার বন্ধু সিয়ংকে বলে সে তার ওই হ্যাম রেডিওটা চায় আর এটা নিয়ে চলে আসে বাড়ি। এসে আগে তার পেট মকম্যানকে বলে হানসলের বিষয়ে। সে বলে মকম্যান আমি আজ একজন অ্যামেজিং মানুষের সাথে দেখা করেছি, তাই আমি একটু সেলিব্রেট করব, সেটা তুমি বিরক্ত হয়ে যাও না। তারপর কিম বাইরে এসে চন্দ্রগ্রহণ দেখতে বসে আর সেদিকে তাকিয়ে বলে হানসল তুমিও কি এইভাবেই তাকিয়ে আছো? তো সত্যি সত্যি হানসলও চাঁদের দিকেই তাকিয়েছিল। এবার কিম চাঁদ দেখা শেষে ঘুমিয়ে পড়ে এবং ঠিক তখন সেই হ্যাম রেডিওতে একটা অদ্ভুত আওয়াজ হয়, যেন অপর প্রান্তে কেউ কথা বলার চেষ্টা করছিল। তো পরদিন কলেজে আসে কিম এবং হানসল। কিম তখন হানসলকে বলে আমি শুনেছি পৃথিবী ধ্বংস হয়ে যাবে 2000 সালে, তাহলে আমাদের কাছে আর মাত্র 1 বছর আছে। তোমার শেষ ইচ্ছা কি পৃথিবী ধ্বংস হওয়ার আগে? হানসল বলে আমার বাবার জব নেই কোরিয়ার অর্থনৈতিক অবস্থার জন্য, তাই আমি চাই পড়াশোনা করে একটা বড় কোম্পানি জয়েন করতে। তোমার ইচ্ছা কি করার? তখন কিম এত কিছু না ভেবে বলে ফেলে আমার শেষ ইচ্ছা হানসলকে কিস করা। এবার এই কথাটা রীতিমতো শকড হয়ে যায় হানসল আর তার সাথে কিম নিজেও। কিম পড়ে গিয়ে খুব লজ্জা পেয়ে যায়, তাই তাড়াহুড়া করে সেখান থেকে পালিয়ে যায়। রাতে কিম মাটিতে শুয়ে নিজের মাথায় মারে আর বলে কেন আমি এরকম কথা বললাম, কেন? মরে যা কিম, তোর মরে যাওয়াই উচিত এখন। কি সব বলে দিলি তুই? তোর মুখ এত বেয়াদব কিভাবে হলো? তো যখন কিম এইভাবে কাঁদছিল ঠিক তখন হ্যাম রেডিওতে একটা আওয়াজ ভেসে আসে। একটা মেয়ে বলছে হ্যালো হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছে আমাকে? কিম দৌড়ে উঠে আসে আর বলে হে আমি শুনতে পাচ্ছি। মেয়েটা বলে ও বাহ, তাহলে এটা কাজ করছে, সত্যি কাজ করছে। কিম বলে তুমি কি প্রথম টাইম হ্যাম রেডিও ইউজ করছো? মেয়েটা বলে হে প্রথমবার। কিম বলে ও তাহলে আমাদের উচিত প্রথমে একে অপরের সাথে পরিচিত হওয়া। মেয়েটা বলে হে এটাই লেখা ছিল গাইড বইতে। কিম বলে কিসের বই? মেয়েটা বলে হ্যাম রেডিও শেখার গাইড বই। কিম বলে ও আচ্ছা, আমার নাম কিম আর আমি হংকং ইউনিভার্সিটিতে পড়ছি। মেয়েটা বলে ও আমিও তো সেখানেই পড়ছি, আমার নাম কিম মনি। তো এই মনিকে আমরা গল্পের শুরুতে দেখেছি যে বর্তমানে কথা বলছে কিমের সাথে। মনি বলে আমার অ্যাসাইনমেন্ট দিয়েছে যে একজন অপরিচিত লোকের সাথে কথা বলতে আর তার অভিজ্ঞতা সেখানে লিখে দিতে, তাই চেষ্টা করছিলাম হ্যাম রেডিও দিয়ে, কিন্তু আমি ভাবতে পারিনি এটা সত্যি সত্যি কাজ করবে। এখন তুমি কি আমাকে হেল্প করবে অ্যাসাইনমেন্টটা করতে? কিম বলে হ্যাঁ আমি করব হেল্প, তুমি আগামীকাল দুপুরে স্টুডেন্ট কাউন্সিল বিল্ডিং এর সামনে দেখা করো। মনি বলে ঠিক আছে থ্যাঙ্কস। এবার পরদিন সময় মতন কিম হলের সামনে আসে। প্রায় 2 ঘন্টা সে সেখানে অপেক্ষা করছিল, কিন্তু কেন জানি মনি আসেনি। সেজন্য কিম অপেক্ষা করতে করতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মনিকে দেখি, মনিও একই জায়গায় অপেক্ষা করছিল, তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে। তো একই জায়গায় দুজন অপেক্ষা করছিল, কিন্তু তাদের না হলো দেখা আর না ছিল একই রকম আবহাওয়া। এবার এর আসল কারণটা কি ছিল সেটা আমরা গল্পের মধ্যে ধীরে ধীরে জানতে পারবো। তো মনি যখন বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছিল তখন সেখানে ছাতা নিয়ে আসে ইয়ংজি। মনি বলে ইয়ংজি এটাই তো সেই স্টুডেন্ট কাউন্সিল বিল্ডিং তাই না? ইয়ংজি বলে হ্যাঁ এটা তো পুরাতন বিল্ডিং, তোমার মেকআপ খারাপ হয়ে গিয়েছে তো। মনি বলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আমাকে এইভাবে এখানে দেখে মুভির ক্যারেক্টার মনে হচ্ছে না? ইয়ংজি বলে তোমার সর্দি জ্বর হতে পারে, তাই চলো তাড়াতাড়ি। মনি বলে চলো আমি তোমাকে রামেন ট্রিট দিচ্ছি। তো তারপর তারা দুইজন রেস্টুরেন্টে আসে আর মনি বলে সে কেন আসলো না? ইয়ংজি মনির মেকআপ ক্লিন করছিল আর বলছিল হয়তো সে বিরক্ত হতে চায়নি। মনি বলে বৃষ্টির জন্য? ইয়ংজি মনির মেকআপ ক্লিন করতে মনোযোগী ছিল, তাই সে বলে বাহ এখন ঠিক আছে। মনি বলে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তুমি আমি একই ইউনিভার্সিটিতে আছি, ভাগ্য সত্যি কত অদ্ভুত। ইয়ংজি বলে আমি ভাগ্যে বিশ্বাস করি না, ভাগ্য থাকলে আমার অবস্থা খুব খারাপই হবে। এইরকম কথাবার্তা বলছিল মনি আর ইয়ংজি। তো মনি গত 7 বছর ধরে ইয়ংজিকে পছন্দ করত, কিন্তু সে কিছুতেই তাকে সে কথাটা বলতে পারছিল না। এবার রাতে মনি হেম রেডিওতে কিমকে বলে তুমি আজ আসলে না কেন? আমি তোমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছি, তাও বৃষ্টিতে ভিজে। কিম এই কথাটা শুনে তো রীতিমতো মিথ্যাবাদী ভেবে নেয় মনিকে, কারণ সে যখন অপেক্ষা করছিল তখন তো কোনো বৃষ্টি ছিলই না। কিম বারবার বলছিল মনি মিথ্যা বলছে, কারণ তার এদিকে তো কোনো বৃষ্টি হচ্ছেই না।
মনি যখন দেখে কিম তাকে বিশ্বাস করছে না, তখন সে বাইরের বৃষ্টির আওয়াজ শোনায়। তারপরও কিম বিশ্বাস করতে পারছিল না। এরপর মনি তাকে আরো কিছু বলতেই যাবে, তখনই বাইরে খুব জোরে বজ্রপাত হয়। তো তারপর কিম আর মনির লাইনটা কেটে যায়। এবার এর দ্বারা বুঝে যাচ্ছিল তারা দুইজনই একই জায়গায় আছে, কিন্তু তাদের আবহাওয়া দুরকম। আর এর কারণ হচ্ছে তারা দুইজনেই দুইটা আলাদা টাইম লাইনে আছে। কিম আছে 1999 সালে এবং মনি আছে 2021 সালে। তাই তাদের দুজনেরই মধ্যে এই সব কিছু এত আলাদা। এবার দেখার পালা তাদের দুইটা আলাদা টাইম লাইন থেকে কিভাবে যোগাযোগ হচ্ছে আর এরা আসলে কারা। এদের কি আগে থেকে কোনো কানেকশন ছিল নাকি না। এবার পরদিন মনি ক্লাস করছিল আর তার খাতায় লিখছিল কিম একটা মিথ্যাবাদী। তখন মনিকে তার টিচার জিজ্ঞেস করে, তুমি কি তোমার অ্যাসাইনমেন্ট শেষ করেছো? মনি বলে, না, আমি চেষ্টা করছি। তো মনির অ্যাসাইনমেন্টই তো ছিল একজন অপরিচিত ব্যক্তির সাথে কথা বলে তার অভিজ্ঞতা লেখা। মনি ভেবেছিল এটা কিমকে দিয়ে করবে, কিন্তু এখন সে নিশ্চিত নয় পারবে কিনা। অন্যদিকে কিম বাস্কেটবল খেলছিল। তখন সেখানে হানসল আসে আর তাকে দেখে কিম লজ্জায় পালিয়ে যায়। হানসলও খুব রেগে যায় তাকে এইভাবে ইগনোর করছে দেখে, কিন্তু কিম বেচারা তো হানসলকে ফেস করার সাহসই করে উঠতে পারছিল না। এবার রাতে কিমকে সিয়ং বলে, তুমি এরকম কেন করছো হানসলের সাথে? আমি জানি তুমি তাকে পছন্দ করো, কিন্তু এত তাড়াহুড়ার কি আছে? কিম তো ভাবছিল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই সে বেশি অপেক্ষা করতে চাইছিল না। অন্যদিকে মনি কিমকে আজও খুঁজে 2 ঘন্টা অপেক্ষা করে। তখন সেখানে একজন সিকিউরিটি গার্ড বলে, আগেকার দিনে যখন কেউ কাউকে মিস করত বা খুঁজতে চাইতো, তখন তারা এই ফোন বুথে তাদের জন্য মেসেজ রেখে যেত। তুমিও চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। মনি সেখানে দেখে অনেক রকমের অনেক মেসেজ লেখা আছে। এবার রাতে মনি কিমকে হ্যাম রেডিওতে বলে, আমি 2 ঘন্টা অপেক্ষা করেছি। কিম বলে, আমি তার থেকেও বেশি করেছি। মনি বলে, তুমি কি মেসেজ করার কোনো অ্যাপ ইউজ করো? কিম যেহেতু 1999 সালে আছে, তাই সে এইসবের ব্যাপারে কিছুই জানে না। কিম বলে, অ্যাপ আবার কি জিনিস? মনি বলে, ওএমজি, তোমার কাছে কোনো স্মার্টফোন নেই? কিম বলে, তুমি কথায় কথায় ওএমজি বলো কেন? এই শব্দের মানে কি? যেহেতু এই শব্দটা বর্তমান টাইমে ইউজ হয়, তাই আগেকার সময়ে কেউ এইরকম শব্দের সাথে পরিচিত ছিল না। মনি বলে, তার মানে কি? তুমি এই শব্দ আগে শুনোনি? কিম বলে, না, আমি আমার জীবনেও আগে শুনিনি। মনি বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এবার তার কিছুটা সন্দেহ হয়, তাই মনি জিজ্ঞেস করে, কিম, তুমি কবে ইউনিভার্সিটিতে জয়েন করেছ? কিম বলে, 1995 সালে। মনি বলে, কি 1995 সালে? আর আমি 2021 সালে জয়েন করেছি। কিমের কাছে এই কথাটাও মিথ্যা মনে হয়, তাই সে 1%ও বিশ্বাস করে না, কারণ তার কাছে এটা অসম্ভব লাগছিল। মনি বলে, তুমি বলেছ 1995 সালে ইউনিভার্সিটি জয়েন করেছ, তাহলে কি তুমি এই একই জায়গায় পড়াশোনা করেছ 20 বছর ধরে? কারণ এটা তো 2021 সাল চলছে। কিম বলে, কি বললে? আমি বলছি এটা 1999 সাল চলছে। মনির রাগ আসে আর বলে, শোনো, বন্ধ করো এইসব নাটক। আমাকে কি পাগল মনে হয়? কিভাবে আমি আমার অতীতের কারোর সাথে যোগাযোগ করব? কিমও রেগে বলে, তাহলে আমি পাগল নাকি? আমি বলছি তো এটা 1999 সাল চলছে, আর মিথ্যা তো তুমি বলছো আমাকে, মিথ্যাবাদী। মনি বলে, তাহলে তুমি আমাকে তোমার নাম্বার দাও। কিম নাম্বার দেয়, কিন্তু মনি কল করে দেখে এই নাম্বার তো এক্সিস্টই করছে না। মনি এরপর বলে, তাহলে কাল দেখা করো। যদি আমাকে 30 মিনিটের মধ্যে না পাও, তবে সেখানের ফোন বুথের পিলারের মধ্যে আমার জন্য একটা মেসেজ রেখে যাবে। কিম বলে, ওকে। এবার সেই মতন কিম আসে দেখা করতে। মনিও আসে, আর স্বাভাবিকভাবেই তারা একে অপরের সাথে দেখা করতে পারে না, তাই কিম সেখানে লিখে যায় একটা মেসেজ। মনি এসে পিলার চেক করে আর দেখে কিম লিখেছে, মনি একটা মিথ্যাবাদী, আর আমি 1999 সাল থেকে বলছি কিম ইয়ং। মনি এই মেসেজ দেখে তো রীতিমতো নির্বাক হয়ে যায়। কিভাবে কি সম্ভব তার মাথায় আসছিল না। মনি তার বান্ধবীদেরকেও এইসব বলে, আর তারাও বিশ্বাস করে না। তবে তারা বলে, যাই হোক, তুমি তার ইন্টারভিউ নাও, অ্যাসাইনমেন্টটা করো, কারণ এটা ইন্টারেস্টিং আছে অবশ্য। হয়তো সে নিজেকে নিজে ভাবছে 1999 সালে আছে, তাই বেশি সিরিয়াসলি নিও না। মনি বলে, দেখছি কি করা যায়। অন্যদিকে কিম হানসলকে গ্রিন হাউসে ডেকে আনে কিছু বলার জন্য। হানসল তার কথা মতো সেখানেও আসে। কিম তাকে বলে, আমি সেদিন আউট অফ মাইন্ডে ছিলাম, তাই এসব বলে ফেলেছি, সেজন্য আমি সরি হানসল। হানসল তাকে আর কিছু না বলে হাসে তার সরি শুনে। রাতে মনি কিমকে বলে, দেয়ালে আমার নাম ভুল বানানে লিখেছ। কিম বলে, আমার বানান ভুল না ধরে তোমার উচিত সরি বলা, কারণ তুমি আজও মিট করোনি। মনি তাকে অন্য কিছু না বলে সরি বলে, কারণ সে বুঝতে পারছিল না কিভাবে বুঝাবে তারা দুইটা আলাদা টাইম লাইনে আছে।
তার উপর সে নিজেও কনফিউজড সে যা ভাবছে তা ঠিক কিনা। তো তারপর মনি ইয়ংজিকে এসে বলে, তুমি সেমিস্টার অফ দিলে কেন? ইয়ংজি বলে, না এমনিতেই, আমি ভেবে দেখেছি ইউনিভার্সিটি আমার জন্য নয়। তুমি কি এটার জন্য দেখা করতে এসেছো? আসলে আমার এই মুহূর্তে টাকা ইনকাম করা বেশি জরুরি, তাই রেস্টুরেন্টে কাজ করছি। আমি সরি, আমাকে এখন কাজে যেতে হবে, গেস্ট আসবে। আর তুমি নিজের খেয়াল রেখো, ভালো করে পড়াশোনা করো। মনি বলে, যাও। তারপর মনি এই বিষয়ে শেয়ার করে কিমের সাথে। সে বলে, আমি ভেবেছিলাম 7 বছরে তাকে আমি চিনতে পেরেছি, কিন্তু আমি ভুল ছিলাম। সে চলে গিয়েছে তার কাজে। কিম বলে, এটা তো দেখতে গেলে সে ভালোই করেছে, কারণ তার নিজের গোলস আছে যা সে করতে চায়, তাই তাকে সেটা করতে দাও। মনি বলে, তুমি হয়তো ঠিকই বলছো। তো তুমি আমাকে কিছু বলতে চাইছিলে না, কি বলো? কিম বলে, হ্যাঁ, আসলে আমি মেয়েদের ব্যাপারে এত কিছু জানি না, তাই তোমার থেকে কিছু মতামত চাই। মনি বলে, কি নিয়ে? ডেটিং অ্যাডভাইস? কিম সারপ্রাইজড হয়ে বলে, আরে তুমি কিভাবে জানলে? মনি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জানি, এবার বলো তুমি। কিম বলে, আমার মনে হচ্ছে আমি আমার মেয়েটের সাথে দেখা করেছি, এটা সত্যি মিরাকেলের মতন। এবার বলো কিভাবে ডেটে যাব। মনি তারপর বলে, যেহেতু এটা তোমার প্রথম ডেট, তাই কিছু সুন্দর কাপড় পরো, তবে একেবারে বেশি সুন্দর না, মিডিয়ামের মধ্যে। তারপর তোমার চুলগুলোকে সবচেয়ে পারফেক্ট করবে, কারণ ছেলেদের চুলেই বেশি ইম্পর্ট্যান্ট। তারপর কিম সেই রকম সেজে গুজে যায়। হানসল তো দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর মনি আরও কিছু অ্যাডভাইস দেয়, কোথায় যাবে আর কিভাবে খাবে, কি কথা বলবে। কিম তার সব কথা ফলো করে, আর সত্যি সত্যি হানসল ইমপ্রেস হয়ে যায়। রাতে কিম মনিকে বলে, আমরা কাল মুভি দেখতে যাব, ভাবছি সিঁড়ি দেখব। এবার সিঁড়ি বলতে মনির মোবাইলে থাকা গুগল জানায় সিঁড়ি হচ্ছে 1999 সালের স্পাই মুভি। তো এবার এটাতে রীতিমতো দুজনই শকড হয়ে যায়, কারণ কিভাবে সম্ভব, তাদের মাথায় এটাই আসছিল, বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। তো পরদিন কিম আর হানসল যায় ডেটে। সেখানে তারা অনেক মজা করে, মুভি দেখে, গেম খেলে, তারপর একসাথে অনেকগুলো ছবিও তুলে। এদিকে মনিকে তার প্রফেসর বলে, তুমি কার ইন্টারভিউ নিচ্ছ? মনি বলে, 1999 সালের একজন স্টুডেন্টের। প্রফেসর বলে, আমি বুঝতে পারিনি, কি বললে? মনি বলে, না মানে সে আমাদের ইউনিভার্সিটিতেই পড়তো 1999 সালে। প্রফেসর বলে, ও আচ্ছা, আর তোমার অ্যাসাইনমেন্টের নাম কি? মনি বলে, নাম হচ্ছে ড্রিমস অ্যান্ড লাভ। তো রাতে কিমকে মনি জিজ্ঞেস করে, তোমার দিন কেমন যায় ইউনিভার্সিটিতে? কিম বলে, খুব কঠিন সময় যাচ্ছে। আর তোমার? মনি বলে, এই তো তোমার এইরকম, অ্যাসাইনমেন্টের মধ্যেই সময় যাচ্ছে। মনি বলে, তোমার কি স্বপ্ন আছে পূরণ করার মতন, বা কেরিয়ার? কিম বলে, আমার কাছে এইসব বোঝা মনে হয়, তাই আমি এগুলোকে নিজের মতন যেতে দিই, যা হবার তা তো হবেই। আর মাঝে মধ্যে আমি একটা নোটবুক লিখি, এই আর কি। মনি বলে, আর তোমাদের দুজনের কি খবর, তাকে কি বলেছো নিজের মনের কথা? কিম বলে, না, চেষ্টা করছি। মনি বলে, এবার বলেই দাও, দেখবে সে রাজি হয়ে যাবে। তারপর কিম সেই মতন হানসলকে এসে সবটা বলে যে সে তাকে খুব বেশি পছন্দ করে। হানসলও তার কথায় রাজি হয়ে যায়। কিমর তো খুশির কোনো ঠিকানাই ছিল না। এবার রাতে মনিকে কিম বলে, তোমার কি কোনো পছন্দের মানুষ আছে, মানে কাউকে তুমি পছন্দ করো? মনি বলে, হ্যাঁ, ইয়ংজিকে। আমি তাকে গত 7 বছর ধরে পছন্দ করলেও কিছু বলতে পারছি না। কিম বলে, বাহ, আমাকে অ্যাডভাইস দেওয়া মেয়ে নিজেই নিজের অ্যাডভাইস নিতে পারছে না। এসব বলে তারা হাসছিল। তো তখন মনি দেখে কিম নামের একটা ছেলে 1995 সালে তাদের ইউনিভার্সিটিতেই ছিল। সেজন্য মনি বলে, আচ্ছা, তুমি কি আমার বাবা সিয়ংকে চিনো? এবার আবারও কিম চমকে উঠে আর ভাবে, সিয়ং তো আমার ভালো বন্ধু, তাহলে সে কিভাবে মনির বাবা হবে? কিমের কাছে এই কথাটাও মিথ্যা মনে হচ্ছিল। কিম যখন বিশ্বাস করছিলই না, তখন মনি বলে, আচ্ছা, তুমি জানো এই হেম রেডিওটা আমি কিন্তু আমার বাবার থেকেই পেয়েছি। তো আমরাও দেখেছি এই হেম রেডিও কিম এনেছে তার বন্ধুর থেকে। কিম বলে, কি বলছো, এটা কিভাবে সম্ভব? এবার মনি যা বলে তাতে কিমের মন ভেঙে চুরমার হয়ে যায়। মনি বলে, আমার মা হচ্ছে হানসল, সেখানে আমার মা বাবা একসাথে পড়াশোনা করেছেন। এবার কিম কিছুতেই এই কথাটা ডাইজেস্ট করতে পারছিল না যে ভবিষ্যতে হানসল বিয়ে করবে সিয়ংকে, আর তাদেরই মেয়ে হবে মনি। কিম নিজেকে সামলাতে পারে না, আর সে বারবার বলছিল, না না, তোমার কোথাও কিছু ভুল হচ্ছে, এটা কিভাবে সম্ভব, আমি মানতে পারছি না। মনি বলে, এটা অনেকটা টাইম ট্রাভেলের মতন, যেমন আমরা মুভিতে দেখেছি, আর এখন আমিও নিশ্চিত এটা টাইম ট্রাভেল। তো কিম এটা সহ্য করতে না পেরে রেডিওটা ডিসকানেক্ট করে ফেলে। এবার দেখা যায় মনি তার মা বাবার রুমে আসে। সেখানে তার সাথে তার মা বাবার ছবি ছিল, আর ওখানে ওই কচ্ছপটা ছিল, যেটা ছিল আসলে অতীতের কিমের পেট। মনি মকমেনকে বলে, কি হলো, সে এইভাবে রিয়েক্ট করলো কেন?
আমি কি কোনো ভুল করেছি? আমার কোনো কথা সে রেগে গেল? তো মনি কিন্তু এখনো জানেই না সে যার সাথে কথা বলছে ওই ছেলেটা তার মায়ের অর্থাৎ হানসলের বয়ফ্রেন্ড ছিল। এবার কিম এসব জানার পর মনের অজান্তে হানসলকে হারানোর ভয় পেতে থাকে। সে সম্পূর্ণ বিশ্বাস না করলেও ভয় তো পাচ্ছিল। তাই কিম যেখানেই দেখছে সিয়ং এবং হানসলকে সেখানেই তাদের দুজনকে আলাদা রাখার চেষ্টা করছে। সিয়ংকে তো কিম জিজ্ঞেসও করে মনি নামের কাউকে জানিস? সিয়ং যেহেতু টাইম ট্রাভেল করেনি তাই সে জানেও না মনি তার ভবিষ্যৎ মেয়ে হবে। তাই সিয়ং বললেন না তো, আমি জানি না। রাতে একবার হানসল আসে কিমের বাড়ি। তখন হানসল তাদের একটা ছবি লাগিয়ে দেয় হ্যাম রেডিওর একটা সাইডে। এবার কিমের মনে পড়ে মনি তাকে বলেছিল তার হ্যাম রেডিওর সাইডে একটা স্টিকার আছে, তার মানে সত্যি সে টাইম ট্রাভেলের মধ্যে গিয়েছে আর মনি সত্যিই ভবিষ্যতে হানসলের মেয়ে হবে। বেচারা এসব যতটাই জানছিল ততটাই ভেতর থেকে ভেঙে যাচ্ছিল। নিজের সবচেয়ে কাছের ভালোবাসার মানুষটাকে এইভাবে হারিয়ে ফেলবে সে ভাবতেই পারছে না। এবার এদিকে মনি তার বাবার পুরাতন কিছু ছবির অ্যালবাম দেখছিল। ঠিক তখনই সে একটা অ্যালবামে কিম এবং তার বাবার ছবি পায়। তখন সে বুঝতে পারে কিমই হচ্ছে তার বাবার বেস্ট ফ্রেন্ড এবং হানসলের প্রথম ভালোবাসা। এসব জানার পর মনি বেশ ইমোশনাল হয়ে যায়। সে ইয়ংজি এর সাথে মিট করে আর তাকে সবটা খুলে বলে। ইয়ংজি বলে এতে তোমার দোষ নেই, এটাই হয়তো তাদের ভাগ্যে ছিল। মনি বলে কিম নিজের ভালোবাসার আত্মত্যাগ করেছে শুধুমাত্র আমার জন্য, যাতে করে আমার অস্তিত্ব ভবিষ্যতে টিকে থাকে। মা আমাকে বলেছে তার প্রথম ভালোবাসা হঠাৎ করে গায়েব হয়ে যায়। এর মানে কিম যখন জানতে পারে আমি হানসলের মেয়ে তখন সে আমার জন্য নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা ছেড়ে দেয়। আর খুব বেশি গিল্টি ফিল হচ্ছে, কারণ কিম সত্যি খুব ভালো মনের একজন মানুষ। সেটি কতটা ভালোবাসে আমার মাকে আমি আইডিয়াও করতে পারবো না। সে এটা তো ডিজার্ভ করে না। অন্যদিকে কিম আর সিয়ং এর মধ্যে ঝগড়া হয়ে যায়। মানে কিম এখনো নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সে খুব করে চাইছিল সব মিথ্যা হোক। তাই সিয়ংকে মারধরও করে ফেলে রেগে। হানসল সিয়ংকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? সিয়ং বলে হ্যাঁ আমি ঠিক আছি। কিম আমাকে মারলে এসব আমার গায়ে লাগবে না। আমার বন্ধু কিন্তু এত খারাপ না। সে কখনোই মারামারি পছন্দ করে না। আমি নিশ্চিত কিছু নিয়ে চিন্তায় আছে, তাই আমার উপর রাগটা দেখিয়েছে। আমাদের মধ্যে এসব স্বাভাবিকই, তুমি প্লিজ তাকে ভুল বোঝো না। তো সিয়ং তার বন্ধুর ইমেজ ঠিক রাখার সর্বোচ্চ চেষ্টা করে। এবার রাতে কিম মনিকে হ্যাম রেডিওতে বলে মনি আমি আর এসব ইগনোর করতে পারছি না। আমার ভেতরে আমার হৃদয়ে অনেক বেশি সন্দেহ ঢুকে গিয়েছে। আমার মনে হচ্ছে মাই লাভ ইজ নট স্ট্রং এনাফ। এসব কথা যখন কিম বলছিল তখন তার কচ্ছপ অর্থাৎ মকম্যান ঘর থেকে বেরিয়ে চলে যায়। কিম কেঁদে কেঁদে মনিকে আবারও বলে আচ্ছা মনি, হানসলের কি স্বপ্নটা পূরণ হয়েছে? সে কি একটা হ্যাপি লাইফ লিড করছে? তারপর কিম নিজেকে নিজে বলে যদি আমি হানসলের সাথে ডেটিং কন্টিনিউ করি তাহলে হয়তো বা মনির জন্ম হবে না, হয়তো তার অস্তিত্ব থাকবে না। তো তখন কিম দেখে তার মকম্যান ঘরে নেই। সে পাগলের মতন এখানে ওখানে খুঁজতে থাকে। বৃষ্টি হয়ে যায়, সে তার মাঝেও ভিজে ভিজে খুঁজতে থাকে। তখন কিম দূর থেকে দেখে মকম্যানকে হাতে নিয়ে আদর করছে হানসল আর সিয়ং। এবার এদের দুজনকে একসাথে দেখে কিম এক পা দুপা করে পিছিয়ে আসে আর সে বুকে হাত রেখে নিজেকে সামলে মনিকে বলে মনি আমি আর সহ্য করতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর হানসলের দিকে এগিয়ে যাব না। আমি তার থেকে অনেকটা দূরে চলে যাব, যেখানে সে আমাকে খুঁজেও পাবে না। আমি যদি আবারও টাইম ব্যাক করতে পারি তাহলে হয়তো আবারও হানসলের প্রেমে পড়বো, হয়তো বা আবারও তাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবো, কিন্তু তার পাশে আজীবন থাকতে পারবো না। প্রথম ভালোবাসা হয়তো বা আমি ভুলতেও পারবো না, কারণ হানসল আমার কাছে আমার সবকিছু। আমি মিথ্যা বলবো না যে আমি ঠিক থাকবো তাকে ছেড়ে, কিন্তু তাকে ধরে রাখলেও হয়তো সে ঠিক থাকবে না। আমি চাই সে হ্যাপি থাক, আজীবন হাসি খুশি থাক। আমি কিম ইয়ং বিদায় নিচ্ছি মনি। মনি এবার কিমের সাথে কথা বলতে চায়। সে বারবার বলছিল কিম রেসপন্স করো প্লিজ, আমার কিছু বলার আছে। কিন্তু অপর প্রান্ত থেকে আজ আর কেউ কিছু বলে না। দৃশ্য পরিবর্তন হয় আর মনি আজ তার অ্যাসাইনমেন্ট জমা দেয়। সবার সামনে কিমের সাথে তার কথা বলার অভিজ্ঞতা শেয়ার করে। সবাই বেশ প্রশংসাও করে তার। মনি বাইরে আসার পর ইয়ংজি একটা বই আনে যেটা ছিল টাইম ট্রাভেলের নামে। ইয়ংজি বলে এই যে দেখো বইটা, এটা কিম লিখেছে, যার সাথে তুমি কথা বলেছো। বর্তমানে তুমি তার সাথে দেখা করতে পারবে। সে একজন নামকরা লেখক হয়েছে। আজ সে তার বইয়ের লঞ্চিং এর জন্য সাইন দিচ্ছে। যাও প্লিজ একবার দেখা করে আসো। মনি সারপ্রাইজড হয়ে বলে আমি সত্যি দেখা করতে পারবো? ইয়ংজি বলে হ্যাঁ পারবে, যাও, আমি অপেক্ষা করছি এখানে। মনি ইমোশনাল হয়ে দৌড়ে যেতে থাকে তার সাথে একবার দেখা করার জন্য।
যার জন্য আজ তার অস্তিত্ব টিকে আছে তাকে সে এক নজর তো দেখতেই চায়। মনি যখন তার বই দেয় সাইনের জন্য তখন কিম বলে, নাম কি? মনি বলে, কিম মনি। কিমও শকড হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর পরে একটা স্মাইল করে সাইন দেয় আর বলে, মকম্যান কেমন আছে? মনি বলে, ভালো আছে। মনির চোখে পানি এসে পড়ে আর বলে, আমি আজ বুঝতে পারছি আমার মিরাকেল তুমি। কিম মনিকে বইয়ের মধ্যে লিখে দেয়, নিজের মনের কথাকে ফলো করো, কারণ সত্য সবসময় কাজে আসে। তো এই কথাটা মনি অতীতে কিমকে বলেছিল যখন কিম হানসলকে প্রপোজ করে। তাই মনি এবার এসে ইয়ংজিকে প্রপোজ করে ফেলে আর ইয়ংজিও সেটা অ্যাকসেপ্ট করে। এবার এখানে এদের একটা হ্যাপি লাইফের শুরু হয়। দৃশ্য আবারও সেখানে যায় যেখানে মনি বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছিল কিমের জন্য। আর এবার সেই হলুদ ছাতাটা ইয়ংজিকে কিম এনে দেয় আর বলে, প্লিজ তাকে ছাতাটা দাও, কারণ না হলে তার ঠান্ডা লেগে যাবে। ইয়ংজি নিজেও কনফিউজড সে কেন তাকে ছাতা দিচ্ছে। কিম আর কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ সে জানে অতীত বর্তমানের খেলা আবারও শুরু হয়ে গিয়েছে। তো সেই মতন ইয়ংজি ছাতা নিয়ে দাঁড়ায় মনির পাশে। আর এরই সাথে এই গল্পটা এখানে শেষ হয়। আপনারা কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো এই গল্পটি। কি ভাবছেন, এটা কি কোনো হ্যাপি এন্ডিং ছিল নাকি স্যাড? সত্যি কি কিমের উচিত ছিল হানচলকে আঁকড়ে ধরে রাখা, নাকি সে ঠিক করেছে ভাগ্যকে ভাগ্যের মতন যেতে দিয়ে? কমেন্টসে নিজেদের মতামত দিতে পারেন। আজকের মতন এখানেই থাক, পরে কথা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকুন, ধন্যবাদ।